হাসি আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়, এখানে কোনো কেপে প্যাডেলকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো নেক্সট পার্ট শুরু করা যাক। ডাকাতের দল তে আর জাংকুককে জোর করে টেনে ওদের ডেরা পর্যন্ত নিয়ে আসে, কিন্তু ওদের শক্তির সাথে জাংকুক কোনোভাবেই পেরে উঠছে না, কারণ তাকে 3 জন ধরে রেখেছে আর তেকে 2 জন। তে তো কেঁদেই চলেছে আর জাংকুক নিজেকে ছাড়ানোর জন্য ছটপট করছে। ওদের মধ্যে একজন ডাকাত ধমকেশ্বরে বলে উঠল, এল আর কি রোনা বাঁধকার, প্লিজ আমাকে ছেড়ে দিন ডাকাত আঙ্কেল, আমি বাড়ি যাব। আজ তুই বাড়ি লারে সিধা উপরওয়ালার কাছে যাবি, বুঝেছিস? কি মানে? আবার ডাকাতটা বলে উঠলো, এ তো মানে তোকে বুঝতে হবে ক্লাই। জাংকুক প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন, আমি প্রমিস করছি আর কখনো আপনাকে বিরক্ত করব না। চুপ করোতে, আমি আছি তো, কিচ্ছু হবে না, কান্নাকাটি করো না। এই সর্দার আসছে, সবাই সরে দাঁড়া। কথাটা শুনে জাংকুক আত্তে মাথা ঘুরিয়ে তাকালো, দেখলো একটা বছর 45-এর লোক তাদের দিকে এগিয়ে আসছে। সর্দার দেখুন, এরা 2 জন আমাদের ডেরার পাশে আমাদের উপর নজর রাখছিল। না আমরা নজর কেন রাখতে যাব আপনাদের ওপর, আমরা তো রাস্তা হারিয়ে ফেলেছি, প্লিজ ছেড়ে দিন না আমাদেরকে। সর্দার এদের একদম বিশ্বাস করবেন না, এরা সব ঝুটবাদ বলছে। আমরা মিথ্যে বলছি না, এটাই সত্যি, আমরা এই জঙ্গলে হারিয়ে গিয়েছি, প্লিজ আমাদের ছেড়ে দিন। তোরা 2 জন একা এই জঙ্গলে কি করছিস আর কেনই বা এসেছিস? আগেই তো বললাম আমরা পথ হারিয়ে ফেলেছি, জেনে বুঝে আসিনি। এই মেয়েটা কে হয় তোর? কি সম্পর্ক এই মেয়েটার সাথে তোর? বন্ধুত্বের সম্পর্ক আমাদের মধ্যে, আমরা একে অপরের বন্ধু হই। কথাটা শুনে সবাই হো হো করে হাসতে লাগলো। তে আর জাংকুক কিছু বুঝতে না পেরে ওদের দিকে হাঁ করে তাকিয়ে রইল। সর্দার নিজের হাসি থামিয়ে বলল, মিথ্যে বলিস না ছোকরা, একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না। বিশ্বাস করুন ডাকাত আঙ্কেলদের হেড স্যার, আমরা 2 জনেই সত্যি কথা বলছি, আমরা বন্ধু, আমাদের আর কোনো সম্পর্ক নেই। আমরা বিশ্বাস করি না। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? যাই মেয়েটাকে নিয়ে যায় এখান থেকে, না ও কোথাও যাবে না, ছেড়ে দিন ওকে। সর্দারের কথা মতো তারা তেকে নিয়ে যেতেই যাবে, তখনই জাংকুক সর্বশক্তি দিয়ে নিজেকে ঠেলে ওদের দিকে দৌড়ে যায় আর তেকে জড়িয়ে ধরে। তে ফুপিয়ে কেঁদেই চলেছে। কাঁদছো কেন তুমি? দেখো কিচ্ছু হয়নি, আমি তো আছি, আমি ওদের সঙ্গে কোথাও যাব না। জাংকুক প্লিজ আমাকে বাঁচান, আমি থাকতে কেউ তোমাকে ছুঁতেও পারবে না। এই মেয়ে, তোর এত সাহস কি করে হলো? মা কালীর সামনে দাঁড়িয়ে তুই এই ছোকরার সাথে ঘনিষ্ঠ অবস্থায় হয়েছিস? এই তুই জানিস কত বড় পাপ করেছিস তুই? এই মেয়ে, তুই এই জায়গাটাকে অপবিত্র করে দিয়েছিস, তোকে এবার এই মা কালীর সামনে আমরা বলি দেব, তাহলে এই জায়গা পবিত্র হবে। এই নিয়ে আয় মেয়েকে, ঘোর পাপ করেছে, এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাও মায়ের সামনে এরা ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে রয়েছে। বারবার এক কথা বলবেন না আপনারা, আগেও বলেছি, আমরা আবারও বলছি, আমরা বন্ধু হই, এটাই আমাদের একটা পবিত্র সম্পর্ক, এর বাইরে একটা কথা আপনারা বলবেন না। তুই বোধহয় আমার কথাটা মন দিয়ে শুনিসনি, আমাদের এখানে কোনো ছেলে আর কোনো মেয়ে বন্ধু হতে পারে না, আর তোরা যে বন্ধু নস সেটা তোদের 2 জনের অবস্থা দেখেই বুঝতে পারছি। জাংকুক আর তে এখনো একে অপরকে জড়িয়ে ধরে আছে, সেটা দেখেই সর্দার কথাটা বলল, এই নিয়ে যা মেয়েটাকে, আজ ওকে বলি দেব, তবেই ওর শাস্তি হবে। মায়ের সামনে দাঁড়িয়ে নোংরামি? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাদের মধ্যে কি করে কোনো সম্পর্ক নেই, বিশ্বাস করুন। এর কথায় কেউ কোনো কান দেয় না। এদিকে জাংকুক এদিক ওদিক তাকিয়ে ভাবছে কি করবে। সেই মুহূর্তে একজন তের সামনে এগিয়ে গেল, হিয়াব বড় একটা তরোয়াল নিয়ে। তে ভয় গুটি মেরে গেল। আমাকে মারবেন না প্লিজ, আমি মরে গেলে আমার মামা আর বাবার কি হবে? ওরা আমাকে ছাড়া থাকতে পারবে না, ছেড়ে দিন আমাকে। তোকে এমনি ছেড়ে দিলে মা আমাদেরকে ক্ষমা করবে না, তোদের জন্য আমরা কেন পাপ ঘাড়ে নেবো? হ্যাঁ, এই স্থানটা অনেক পবিত্র, আমরা ডাকাতি করি আর যাই করি না কেন, এই স্থানটাতে আমরা এমন কোনো কাজ করি না যাতে স্থানটা অপবিত্র হয়ে যায়, কিন্তু তোরা 2 জন কোনো সম্পর্ক ছাড়া এইভাবে মায়ের সামনে দাঁড়িয়েছিলিস, তাই তোকে বলে দিয়ে স্থানটাকে আমরা পবিত্র করবই। তো এবার আশা ছেড়ে দিয়েছে, চোখ বন্ধ করে কেঁদেই যাচ্ছে। জাংকুক অসহায়ভাবে মায়ের দিকে তাকালো। একটা পাথরের মূর্তি, গলায় জবা ফুলের মালা, দেখেই বোঝা যাচ্ছে এরা নাকি খুবই মানে। এবার জাংকুক তের দিকে তাকালো আর একবার মায়ের দিকে, ওর কানে শুধু একটা কথাই বাজছে, ওর আর তের সম্পর্ক অপবিত্র। জাংকুকের চোখ রক্তবর্ণ ধারণ করেছে, নিজের সর্বশক্তি কাজে লাগিয়ে সবাইকে নিজের কাছ থেকে সরিয়ে সোজা চলে যায় মায়ের মূর্তির কাছে। মায়ের পায়ের সামনে একটা সিঁদুরের কৌটো ছিল, সেটাকে নিয়ে জাংকুক এগিয়ে যায় তের দিকে।
ওদের মধ্যে সবাই অবাক হয়ে জাঙ্কুকের কর্মকাণ্ড দেখছে, শুধু তে বাদে, কারণ সে চোখ বন্ধ করে রেখেছে। জাঙ্কুক এবার তের দিকে তাকিয়ে দেখলো তে ভয় গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। তারপর সবাই দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সিঁদুরের কৌটোটা খুলে নিজের হাতে সিঁদুরটা নিয়ে তের সিঁথি রাঙিয়ে দিল। ব্যাস, তের সিঁথিতে উঠে গেল জাঙ্কুকের নামে সিঁদুর। তে বুঝতে পারছে কেউ ওর মাথায় হাত রেখেছে, কিন্তু ভয়ে চোখ খুলে তাকাতে পারছে না। নীল, এবার আমাদের দুজনের সম্পর্কটা আরো বাকি 10টা সম্পর্কের মতো পবিত্র। ওকে, আপনাদের পবিত্র স্থানে আপনাদের মায়ের সামনেই ওকে আমি সিঁদুর পরিয়েছি এবং নিজের স্ত্রী রূপে গ্রহণ করেছি। এবার আর আপনারা কেউ ওর কোনো ক্ষতি করতে পারবেন না। ছেড়ে দিন ওকে। জাঙ্কুকের কথা শুনে তে চোখ খুলে তাকায়, নিজের ডান হাতটা নিজের মাথার সিঁথিতে রাখে, তারপর হাতটা চোখের সামনে এনে দেখে ওর সিঁথিতে সিঁদুর। ও অবাক হয়ে যায়, জাঙ্কুকের দিকে তাকায়। এসব দেখে ওই ডাকাতদের সর্দার বলে ওঠে, তাও আমরা তোমাদের ছাড়বো না, ওকে আজকে আমরা বলি দেবই। আমি থাকতে ওর গায়ে কেউ ফুলের টোকাটাও লাগাতে পারবে না। সর্দার আবারও বলে উঠল, তুই কিছুই করতে পারবি না ছোকরা, তোর সামনেই তোর বউকে আজ আমরা মেরে ফেলবো। বলে একটা শয়তানি হাসি দিল। এর মধ্যে একটা মহিলার আওয়াজ শোনা গেল, আর সে বলে উঠল, তুই ওদের কোনো ক্ষতি করবি না শুভ। মহিলাটার আওয়াজ পেয়ে জাঙ্কুক আর তে পেছন ফিরে তাকালো, দেখলো একজন মহিলা দাঁড়িয়ে আছে। কথাটা সেই বলেছে। মহিলাটার কথা শুনে সর্দারটা বলে উঠল, কেন কিছু করব না, তুই জানিস এরা কি করেছে? মহিলাটি বলে উঠল, আমি সব শুনেছি আর দেখেছিও, তাও আমি তোকে বলছি তুই এদের ছেড়ে দিবি। ওদের কথোপকথন শুনে ডাকাত দলের একজন বলে উঠল, এটা আপনি কি বলছেন সর্দারনি? এটা হয় না, এরা দুজন আমাদের এই পবিত্র স্থানটাকে অপবিত্র করে দিয়েছে। মায়ের সামনে দুজন ঘনিষ্ঠ অবস্থায় দাঁড়িয়েছিল, আমরা নিজেদের চোখে সবটা দেখেছি। ওই লোকটার কথা শুনে মহিলাটি বলে উঠল, ওরা স্বামী স্ত্রী, ওরা যদি এরকম কিছু করেই থাকে তাহলে ভুলটা কি করেছে? তোমরা সবাই যেভাবে এই বাচ্চা মেয়েটার প্রাণ নেবে বলে উঠে পড়ে লেগেছো, সেখানে এই ছেলেটা ওর স্বামী হওয়ার কর্তব্য পালন করেছে মাত্র। এতে ভুল কিছু আমি দেখতে পাচ্ছি না। তুই কিছুই জানিস না, তাই এসবের মধ্যে ঢুকিস না। যেটুকু জানিস সেটাই অনেক। এবার তুই আমার কথা শোন, এদেরকে মুক্ত করে দে, আর কোনো কথা আমি শুনতে চাই না। বাধ্য হয়ে সর্দার তার স্ত্রীর কথা শুনলো, কারণ আর যাই করুক স্ত্রীর কথা সে কিছুতেই অমান্য করতে পারে না। তাই শান্ত গলায় বলে উঠল, ঠিক আছে যা, ওর কথা মতন তোদেরকে আমরা ছেড়ে দিলাম। এই এবার সব যা এখান থেকে, এদেরকে ছেড়ে দে। তারা চলে যেতে মহিলাটি একটু মুচকি হেসে তের দিকে এগিয়ে গেল। তে তো ভয়ে জাঙ্কুকের হাতটা জড়িয়ে ধরেছে। মহিলাটি মুচকি হেসে তেকে জিজ্ঞাসা করলো, নাম কি তোর? তেইয়ং। কিম তেইয়ং। তোরা দুজন এ জঙ্গলে এলি কি করে? হারিয়ে গেছিস বুঝি? হ্যাঁ, বুঝলাম। আজ তো আর ফিরতে পারবি না, রাত হয়ে গেছে। তোরা বরং এক কাজ কর, এখানেই থেকে যা। কাল ভোর হলে আমাদের লোক তোদেরকে জঙ্গল থেকে বের করে দেবে, তারপর তোরা তোদের জায়গা মতো চলে যাস। না 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 না, আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাব প্লিজ। মহিলাটি তের মাথায় হাত বুলিয়ে বলে উঠল, ভয় পাস না তে, এরা তোর কোনো ক্ষতি করবে না, আমি আছি তো। আসলে এই স্থানটা আমাদের জন্য অনেক পবিত্র, সেখানে মায়ের সামনে ঘনিষ্ঠ অবস্থায় ছিলিস বলেই ওরা এরকম করছিল, কিন্তু এই সবই মায়ের চমৎকার। দেখ, মায়ের পবিত্র পায়ের সিঁদুরই এই ছেলে তোর কপালে তুলে দিয়েছে, সবই মায়ের ইচ্ছা। বলেই সে মুচকি হাসলো। তারপর আবারও বলে উঠল, চল চল, কিছু খেয়ে শুয়ে পড়বি, চল, রাত হলো অনেক। আমার সাথে আয়, তোরা তোদের থাকার ব্যবস্থা করে দিই। তে চুপ করে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক ওর হাতটা ধরে বলল, চলো, আর ভয় পেতে হবে না, আজ রাতটা কাটলে কাল ভোরেই আমরা ফিরে যাব। তে তাও দাঁড়িয়ে আছে। আমি আছি তো, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। তারপর সেই মহিলাটির সাথে তারা একটা ঘরে গেল। যেহেতু তোরা এখন বিবাহিত, তাই একই ঘরেই থাকবি, আমি তোদের খাবার পাঠিয়ে দিচ্ছি বলে সে চলে যায়। আর তে আর জাঙ্কুক রাতের খাবার খেয়ে নেয়। তারপর তে ঘরে ঢুকে একটা চৌকি মতন পেয়ে সেখানে উঠে পড়লো। জাঙ্কুক ঘরে এসে দরজাটা ভেতর থেকে আটকে দিল। তে জাঙ্কুককে দেখে একটা শুকনো ঢোক গিলল। তারপর জাঙ্কুক আস্তে আস্তে তের সামনে এগিয়ে আসলো। তে তো সেটা দেখে চোখটা চেপে বন্ধ করে রেখেছে। এই সব কিছু তোমাকে ওদের হাত থেকে বাঁচানোর জন্য করেছি, এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই। কী সব করেছেন আপনি? ওই যে তখন সিঁদুর পরানোর ব্যাপারটা, সেটার কথাই বলছি। তে কথাটা শোনার পর আর কিছু বলল না, কিছু একটা ভাবতে লাগলো। আকাশ পাতাল ভাবা বন্ধ করে শুয়ে পড়ো। আর আপনি? আমার কথা তোমার না ভাবলেও চলবে, আমারটা আমি বুঝে নেব, শুয়ে পড়ো বলে জানলার সামনে একটা বেতের চেয়ারে গিয়ে বসে পড়ল। তে আর কি করবে, জাঙ্কুকের কথা মতো শুয়ে পড়ল। জাঙ্কুক তের দিকে তাকিয়ে দেখলো সে ঘুমিয়ে পড়েছে, আর ওর কপালে এখনো জাঙ্কুকের পরিয়ে দেওয়া সিঁদুরটা জলজল করছে, তার সঙ্গে তের মুখটাও। সিঁদুর পরে থাকা অবস্থায় তেকে অনেক সুন্দরী লাগছে।
তেকে দেখতে দেখতে একসময় জাংকুকও ঘুমের দেশে তলিয়ে গেল। মাঝরাতে হঠাৎ পাশ ফিরতেই তের জাংকুকের কথা মনে পড়লো। তাড়াতাড়ি করে উঠে বসে চোখ দিয়ে জানলার দিকে তাকিয়ে দেখলো জাংকুক চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছে। তে আস্তে আস্তে চৌকি থেকে নেমে জাংকুকের গায়ে একটা চাদর চাপা দিয়ে দিল। এই প্রথম জাংকুককে ঘুমিয়ে থাকা অবস্থাতে তে দেখলো আর মুচকি হাসলো। মনে পড়ে গেল সেই ঘটনার কথা, যখন মায়ের সামনে ওকে সিঁদুর পরিয়ে দিয়েছিল। সেটা মনে পড়তেই ওর হৃদয়ের স্পন্দন যেন বেড়ে যেতে লাগলো। তাড়াতাড়ি করে জাংকুকের সামনে থেকে সরে গিয়ে নিজের জায়গায় গিয়ে বসে পড়লো আর দূর থেকেই জাংকুককে দেখতে লাগলো। তারপর আস্তে আস্তে আবার তে ঘুমের দেশে পাড়ি দিল। ভোরের সূর্যের আলো জাংকুকের চোখে পড়তেই জাংকুকের ঘুমটা ভেঙে যায়। আস্তে আস্তে চোখ খুলে ঘুম কাটানোর চেষ্টা করতে লাগলো। নিজের গায়ের দিকে তাকাতে দেখলো একটা চাদর ওর গায়ে জড়ানো, যেটা দেখে জাংকুক ভ্রু কুঁচকে তাকালো। তারপর তের কথা মাথায় আসতে চৌকির দিকে তাকিয়ে দেখলো তে চৌকির এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে। জাংকুক সেই চাদরটা নিয়ে তের পাশে রাখলো। এমন সময় দরজা খোলার শব্দ পেল। পিছনে ফিরে দেখলো একজন মহিলা। মহিলাটি মিষ্টি স্বরে বলে উঠল, সর্দার আপনাদের হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নিতে বলল। ঠিক আছে, আমি আগে যাচ্ছি, ও উঠুক তারপরেও যাবে। মহিলাটি বলল, ঠিক আছে আমি যাচ্ছি, আপনি আসুন। জাংকুক কিছু না ভেবে বাইরে চলে আসলো। জাংকুকের এই ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে যেন দমটা বন্ধ হয়ে আসছিল। তের কিছুক্ষণের মধ্যে ঘুম ভেঙে যায়। এদিক ওদিক তাকিয়ে জাংকুককে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। সে ভয় পেয়ে যায়। তে তাড়াতাড়ি দরজার দিকে যেতে যায়, দেখলো দরজাটা খোলা। উনি কি বাইরে আছেন? আবার আমাকে রেখে চলে যাননি তো? না 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 না, দেখি তো একবার বলে বাইরে যেতেই যাবে, তখনই দেখে দুজন মেয়ে খাওয়ার হাতে নিয়ে ভেতরে ঢুকছে আর তাদের পেছনে জাংকুকও আসছে। মেয়ে দুটো খাবার দিয়ে চলে যায়। জাংকুক রুমে এসে তেকে জাগতে দেখে বলল, যাও ফ্রেশ হয়ে এসে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদেরকে 8টার মধ্যে বাস স্ট্যান্ডে পৌঁছতে হবে, নাহলে আজকেও ফিরতে পারবো না। কিন্তু ফ্রেশ কোথায় হব? আমার মাথার ওপর যত সব, যাও বাইরে যাও। এই ধমকাচ্ছেন কেন আমাকে? হ্যাঁ তো কি করব? তোমার পেতনি মার্কার চেহারা পুজো করবো স্টুপিড? তে কিছু বললো না, মুখ ফুলিয়ে বাইরে চলে গেল। ফ্রেশ হয়ে ঘরে ফিরে এলো, দেখলো জাংকুক অলরেডি ব্রেকফাস্ট সেরে ফেলেছে। আমাকে রেখেই ব্রেকফাস্ট করতে বসে গেছেন আপনি? তো কি তোমার জন্য আমি পেটে গামছা বেঁধে বসে থাকবো নাকি? ইচ্ছে তো করছে আপনাকে লাথি মেরে দূরের জঙ্গলে ফেলে দিয়ে আসতে, বকরাক্ষস কোথাকার। কিছু বললে? না না, আপনার মাথা আমার মুন্ডু বলেছি, বলে ব্রেকফাস্ট করতে বসে গেল। ব্রেকফাস্ট শেষ হতে ডাকাতদের কিছু লোক জাংকুক আর তেকে জঙ্গল পেরিয়ে বাস স্ট্যান্ডে দিয়ে এলো। জাংকুক ধন্যবাদ জানাতে ওরা হেসে চলে গেল। এরা সবাই মিলে আমার জীবনটা পুরো নষ্ট করে দিয়েছে, এদেরকে থ্যাঙ্কস দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর তুমি আমার ফুল লাইফটাকে হেল্প করে দিয়েছো স্টুপিড, বলে জাংকুক হনহন করে বাসে উঠে যায়। তে রেগে জাংকুকের পেছন পেছন ওঠে। এই আমাকে একা ফেলে রেখে চলে এসেছেন কেন আপনি? কাল তোমাকে ওইখানে রেখে আসলে বেশি ভালো হতো, বিয়েটা তো আর হতো না। দেখুন, আমাকে না পাগল কুকুরে কামড়ায়নি যে আপনাকে বিয়ে করার জন্য আমি মরে যাচ্ছিলাম, সেটা আপনি দুম করে এসে সিঁদুরটা পরিয়ে দিলেন। প্রজাপতি কি জীবনে দেখনি যে প্রজাপতি দেখার জন্য নিজের পায়ে নিজেই কোপটা দিয়েছো আর সাথে আমাকেও নিয়েছো? তোমাকে দেখলি না আমার মন চাইছে মেরে জঙ্গলে ফেলে দিয়ে আসি। সেটা করতে গিয়ে আমি যে আপনার কি অবস্থা করব সেটা আপনি ভেবেও কুল পাচ্ছেন না। হয়েছে, এবার সাইড দাও, বলে জাংকুক জানলার পাশে গিয়ে বসে পড়লো। এই ওইটা আমার সিট, উঠুন উঠুন বলছি। সিটের গায়ে কি তোমার নাম লেখা আছে? দেখুন, আপনি কিন্তু এবারে একটু বেশি বেশি করছেন। আমি জানলার পাশের সিটে বসবো, উঠুন না। কেন কেন, জানলার পাশের সিট কি একটাই আছে নাকি? অন্যটায় গিয়ে বসো না, আমি এখানেই বসবো। তের আগে দুঃখে অপোজিটের জানলার পাশে গিয়ে বসলো। জাংকুক আর চোখে তের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল। তারপর কানে ইয়ারফোন লাগিয়ে আরামসে গান শুনতে লাগলো। ঠিক সেই সময় জাংকুকের ফোনে কল এলো। যে হোক ফোন করেছে। কি রে, কোথায় তুই? কাল থেকে কোনো খবর পাইনি, কোথায় হারিয়ে গেছিস তোরা? আর তেই বা কোথায়? এই তোদের কোনো বিপদ হয়নি তো? আর বিপদ বিপদ যা হওয়ার তা তো হয়ে গেছে, আর কি কিছু বাকি আছে? কি হলো, চুপ হয়ে আছিস কেন? কিছু তো বল। আমার সাথেই আছে তে, আমরা দুজনে ঠিকই আছি, এখন বাসে আছি, রাতের মধ্যে কলকাতায় চলে আসবো, এখন রাখছি, বাই, বলে জাংকুক ফোনটা কেটে দেয়। তারপর তের দিকে তাকাতেই দেখে তের পাশে একটা ছেলে বসে আছে। সেই ছেলেটা বারবার কেমন যেন একটা দৃষ্টিতে তের দিকে তাকাচ্ছে। এটা দেখে জাংকুকের প্রচণ্ড রাগ হচ্ছে। তারপর জাংকুক নিজের সিটে ফোনটা রেখে তেকে ডাক দিল। তে, সমস্যা কি? এখানে এসে বসো। তের পাশের ছেলেটা বলে উঠলো, ও ভাই, আপনি ওনার কে হন? হ্যাঁ, আপনার কথা মতো উনি ওখানে গিয়ে বসবে কেন? তে যেন একটা সুযোগ পেয়ে গেল ছেলেটার কথায়। তারপর তেও ছেলেটার সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ তাই তো, আপনার কি? হ্যাঁ, আপনার কথা মতো আমি ওখানে গিয়ে কেন বসবো?
জাঙ্কুকের মাথায় রক্ত উঠে গেছে, তবুও নিজেকে সামলে ছেলেটার উদ্দেশ্যে বলল, আপনি জিয়ন জাঙ্কুককে চেনেন? হ্যাঁ, তাকে কে না চেনে? দেখেছেন কখনো? হ্যাঁ, অনেকবারই দেখেছি। জাঙ্কুকের মুখে মাস্ক আর সানগ্লাস ছিল, সেটা খুলতেই জাঙ্কুককে দেখে ছেলেটা টাস্কি খেলো। কাপা কাপা গলায় বলে উঠল, জিয়ন জাঙ্কুক, চিনতে পেরেছিস তাহলে? ভালোই ভালো বলছিলাম, কানে নিচ্ছিলিস না। ছেলেটা তড়িঘড়ি করে বলল, সরি ভাই, সরি, আর হবে না। বোন, আপনি যান, ভাইয়ের কাছে যান। ছেলেটার মুখ থেকে হঠাৎ বোন ডাকটা শুনে তে তো অবাক হয়ে গেল। আর জাঙ্কুক তের এরকম রিয়েকশন দেখে ভেতরে ভেতরে বেশ হাসছে। তে গাল ফুলিয়ে তে সিট থেকে উঠে জাঙ্কুকের পাশে গিয়ে বসলো। আমার জন্য এত দরদ উতলিয়ে পড়ছে কেন আপনার? আমার কি আর খেয়ে দে কাজ নেই যে তোমার জন্য দরদ দেখাবো? বলে জাঙ্কুক আবার হেডফোন গুঁজে চোখ বুজে গান শোনাতে মনোযোগী হলো। তে আর কোনো কথা বাড়ায় না, জানলার দিকে ফিরে গেল। সকাল 8টায় বাস ছাড়লো। তে আশপাশে সুন্দর পরিবেশ দেখতে ব্যস্ত। এরই মাঝে তে জাঙ্কুকের কান থেকে ইয়ারফোনটা খুলে ফেললো। এই কি হলো? কি এভাবে কান থেকে এটা টান মেরে খুলে দিলে কেন? হ্যাঁ, তো কি করব? আপনাকে কিছু বললে কি আপনি শুনতেন? আমি তোমার মতো কালা নই, ওকে? হয়েছে হয়েছে, খোঁচা মারানি কথাবার্তা বন্ধ করুন, জরুরি কথা আছে। বলে ফেলুন। আমাদের বিয়ের বিষয়টা কি করা যায়? আই ডোন্ট নো, কিন্তু একবার যেহেতু বিয়েটা হয়েই গেছে, কিছু করার নেই। ডিভোর্স নিয়ে নি। ডিভোর্সে আমি বিশ্বাসী নই। ডিভোর্স হলে আমাকে কোনো মেয়ে বিয়ে করবে? তবে এটা ঠিক, আমি চাইলে এক আঙুলেই সব মেয়েদের নাচাতে পারি। আপনার এই ভাব আপনার পকেটেই রাখুন। হ্যাঁ, এসব ভাব দেখার টাইম আমার কাছে নেই। আমি জিজ্ঞাসা করছি এই বিয়েটার ব্যাপারটা কি করব? আর উনি নিজের গুণগান গাইতে শুরু করেছেন, যত সব। তোমাকে কিছু বলাই দেয়। ওকে ফাইন, শোনো, আপাতত এই বিয়ের বিষয়ে কাউকে কিছু বলার দরকার নেই। আগে তুমি আর আমি যেমন নর্মাল ছিলাম সেরকমই থাকবো। জিমিন ন্যান্সিকেও বলবো না? না বলাই ভালো, কারণ ওদের থেকে ঠিকই আমার বন্ধুদের কানে খবরটা চলে যাবে, আর আমাদেরই তখন বিপদ হবে। তে আর কিছু বললো না। এরপর আর কোনো কথা হয় দুজনের মাঝে। রাত 9টা নাগাদ তারা কলকাতায় পৌঁছে যায়। তারপর যে যার বাড়ি চলে যায়। কলিং বেলের আওয়াজ পেয়ে জিমিন এসে তাড়াতাড়ি করে দরজা খোলে। তেকে দাঁড়িয়ে থাকতে দেখে জড়িয়ে ধরে। আই মিস ইউ তে, কোথায় ছিলিস তুই? জানিস কত চিন্তা হয়েছিল আমার। আমাকে কি ভেতরে ঢুকতে দিবি না? ও সরি, আয় আয় ভিতরে আয়, গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি খাবার বাড়ছি। আচ্ছা ঠিক আছে। তে বাড়িতে ঢোকার আগেই সিঁদুরটা পরিষ্কার করে এসেছিল। তাই জিমিন কিছু বুঝতে পারেনি। তে গিয়ে ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে নেয়। জিমিন তো হাজার প্রশ্নে ঝুলি খুলে বসেছে, শুধু বিয়ের কথাটা বাদ দিয়ে বাকি সবটাই জিমিনকে বলে। ও মাই গড, এত কিছু হয়ে গেছে! আর কি বলছিস? বেঁচে ফিরে এসেছি, এটাই যথেষ্ট। আচ্ছা বাদ দে, সব যখন ঠিকঠাকই আছে, তুই বরঞ্চ গিয়ে রেস্ট নে, অনেক ধকল গেছে। আমিও তাই ভাবছি, তুইও গিয়ে ঘুমিয়ে পড়। সো গাইস, দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।